স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজম একটি জটিল স্নায়ু বিকাশজনিত সমস্যা। আর এই সমস্যার কারণে শিশুর ভাষার বিকাশে, যোগাযোগের ক্ষেত্রে, সামাজিকতা সহ আরও নানা ক্ষেত্রে সীমাবদ্ধতার সৃষ্টি হয়। অটিজম যেহেতু একটি জীবনব্যাপী প্রক্রিয়া, তাই এই সীমাবদ্ধতাকে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরকে আজীবন বয়ে নিয়ে যেতে হয়। তবে দ্রুত শিশুর অটিজম শনাক্ত করা গেলে এবং সঠিক সাপোর্ট দেওয়া গেলে শিশুর উল্লেখযোগ্য উন্নতি হয়। সেক্ষেত্রে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর সীমাবদ্ধতা ও প্রতিভার জায়গাগুলো চিহ্নিত করে সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ দিলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। তবে সেই কাজটি কিন্তু মোটেই সহজ নয়। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানকে নিয়ে এই এগিয়ে চলার পথে রয়েছে অগণিত বাধা, প্রতিবন্ধকতা। আর এই অগণিত প্রতিবন্ধকতা, বাধাকে মোকাবেলা করেই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটিকে নিয়ে এই পরিবারগুলোর সামনে এগিয়ে চলা। দর্শক, আজকের এপিসোডে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানকে নিয়ে একটি পরিবারের এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরব আপনাদের সামনে, জানবো এবং আপনাদেরকে জানাবো তাদের এই বিশেষ জার্নির অভিজ্ঞতার কথা। আর এই অভিজ্ঞতার কথা শোনাতে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন কন্যা সন্তানকে নিয়ে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন একজন সাহসী মা। দর্শক, আসুন পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন শারমিন জাহান এবং তার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন কন্যা আন্নাফি রহমান মুন। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। আর আজকের অনুষ্ঠানের শুরুতে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। দর্শক, প্রথমে চলে যাব আমাদের বিশেষ অতিথি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু মুনের কাছে। পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। মুন, কেমন আছো তুমি? ভালো আছি। আমার তো আজকে অনেক আনন্দ লাগছে তোমাকে অতিথি হিসাবে পেয়ে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কোথায় এসেছো আজকে বলতে পারো? আমি RTVতে এসেছি, হাত বাড়িয়ে দিলাম। ভেরি গুড, তুমি RTVর বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে এসেছো। আজকে তোমার গল্পটা শেয়ার করতে চাও, তাই না? শেয়ার করতে চাই গল্প। মুনের বাসায় কে কে আছে? মনের বাসায় মা বাবা আছে, আর শান আছে। শান কে? ভাই। তোমার ভাইয়া? হ্যাঁ। এই শান কি তোমার বড় ভাইয়া না ছোট ভাইয়া? ছোট ভাইয়া। সে কি পড়াশোনা করে? হ্যাঁ। কি পড়ে? KG1-এ পড়ে। আর আমাদের মুন কোন ক্লাসে পড়ছে? 6-এ। মুন যে স্কুলে পড়ে সে স্কুলটার নাম কি? বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। মুন, তোমাদের বাসা কোথায়? বনশ্রী, ঢাকা। ও আচ্ছা, বনশ্রীতে তোমাদের বাসা। তুমি বনশ্রী থেকে এসেছো আজকে? হ্যাঁ। মুনের স্কুলে কতজন বন্ধু আছে? অনেকজন বন্ধু আছে। অনেকজন? হ্যাঁ। তাদের নাম বলা যাবে? বলা যাবে। বলো তো তুমি। এয়া। তারপর? আফরিন। আফরিন। তারপর তানহা। তানহা। মুনতাহা। আচ্ছা মুন, এই যে তোমার অনেকগুলো বন্ধু, তাদের নামও আমরা জেনে গেলাম। জেনে এই গেলাম। বন্ধুদের সাথে তুমি কিভাবে সময় কাটাও? খেলা করি, তারপর? একসাথে পড়াশোনা করি বন্ধুদের সাথে। ওরা সবাই ক্লাস 6-এ পড়ে, তাই না? হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি আমাদের মুন আর কি কি করে? ড্রয়িং করি, তারপর? আবৃত্তি করি। আবৃত্তি করো তুমি? হ্যাঁ। আবার ছবিও আঁকি। এখন তো আমার একটা আবৃত্তি খুব শুনতে ইচ্ছা করছে। আমাদেরকে কি এই মুহূর্তে মুন একটা কবিতা আবৃত্তি করে শোনাবে? শোনাবো। কোন কবিতাটা আবৃত্তি করে শোনাবে আমাদেরকে এখন মুন? এয়া পালকি গান। পালকির গান? এটা কার লেখা? এটা সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা শুনি তো তাহলে। পালকি গান। সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তোলে, আগুন তোলে, স্তব্ধ গায়ে, আতুল গায়ে, যাচ্ছে কারা, রৌদে সারা, ময়রামদি, চুক্ষমদি। চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে। এখন চলে যাব আমি মায়ের কাছে, মায়ের সাথে একটু কথা বলে আসি। কথা বলে আসো। দর্শক, এখন চলে যাচ্ছি মুনের আম্মু শারমিন জাহানের কাছে। আপা, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। মুনকে নিয়ে এই যে জার্নি আপনার, সেটা শোনার জন্যই আসলে আমি অপেক্ষা করছি। আমাদের দর্শকদেরকেও শোনাবো আপনাদের এই বিশেষ জার্নিটা। তার আগে আমি জানতে চাই ঠিক এই মুহূর্তে মুনের বয়সটা কত? আমার মেয়ে 13 বছর বয়স। মুন একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু। জি, মুনের কত বছর বয়সে সেটা আপনারা নিশ্চিত হলেন? 2 বছর বয়সে। অনেক আর্লি জানতে পেরেছেন তাহলে। কি বৈশিষ্ট্য ছিল মুনের মধ্যে যেটা দেখে আপনার কাছে মনে হয়েছে মুন আর 10টা সাধারণ শিশুর মতো না? মুন 7 মাস বয়স থেকে একটা একটা শব্দ বলতো, আবার ভুলে যেত, কন্টিনিউ করতো না শব্দগুলো, এবং সে একা একা থাকতে পছন্দ করতো। 7 মাস বয়সে? হ্যাঁ হ্যাঁ, দেখা যেত আমি কথা বলে ওইটা শুনতে তার ভালো লাগতো না, এরকম একটা ইয়া ছিল তার। মিউজিক শুনতে পছন্দ করতো। তারপর যখন সে হাঁটা শিখলো তখন আই কন্টাক্ট ছিল? হ্যাঁ, তখন তার আই কন্টাক্ট ছিল। আচ্ছা। তারপরে আস্তে আস্তে আই কন্টাক্টটা চলে গেল। কাছ থেকে ডাকলেও তাকাইতো না, সে তার মতো করে দুলতো, মিউজিক শোনার চেষ্টা করতো, না দিলে কান্না করতো। ও মানে এরকম ছিল যে আপনি সকাল 10টা 11টা কান্না শুরু করছে, রাত্র 10টা পর্যন্ত এক নাগাড়ে কান্না করছে, এরকমও তার রেকর্ড আছে। যখন হাঁটা শিখলো তখন সে একা একা খেলতে পছন্দ করতো। তখনও আমি অটিজম সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। পরে টিভিতে একটা অনুষ্ঠানে নর্মাল বাচ্চা অটিজম বাচ্চার একটা বৈশিষ্ট্য বলছিল। আচ্ছা। সেই থেকে আমি আমার বাচ্চাকে মিলানোর পরে দেখতেছি যে আমার বাচ্চা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। তারপর কি করলেন? তারপর আমি ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম, মেডিসিনের ডক্টর ওকে নিউরোলজিস্টের কাছে রেফার করছিল। কোথায় গিয়ে আপনারা নিশ্চিত হলেন মুন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু? বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ইপনাতে। যে মুহূর্তে এই কঠিন সত্যটার মুখোমুখি হলেন, জি, সেই মুহূর্তের অনুভূতিটা কিরকম ছিল? মন খারাপ হয়েছিল যে আমাদের প্রথম বেবি, এরকম একটা শব্দ মানে শুনবো সেটা আমরা কখনোই আশা করি না। বিশেষ করে ওর বাবা মেনে নিতে পারছিল না। পরে আমি তাকে সবসময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। ডাক্তার কি বললেন, কি পরামর্শ দিলেন আপনাদেরকে তখন? ডাক্তার বলছিলেন যে মানে ওকে 2টা ভিটামিন লিখে দিল আর স্পিচ থেরাপি দিল। তো ওই স্পিচ থেরাপি যেভাবে লিখে দিল আমি আসলে ওইটা বুঝে উঠতে পারছিলাম না। না ওঠার ফলে পরে আমি এক রিলেটিভের মাধ্যমে শুনতে পেলাম যে মহাখালী থেকে সাইকে ওখানে নাকি স্পিচ থেরাপি ভালো হয়। ওরা বাচ্চাদের সাথে মানে একদম ডিরেক্টলি কাজ করে। এটা শোনার পর আমি ওখানে গিয়ে আবার ডক্টর দেখাইয়া ওদের স্পিচ থেরাপি নিলাম। ওখানে আমি ওই সপ্তাহে থেরাপি নিতাম। মুনের বাবার কথাটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কিন্তু তার আগে আপনি মুনের বাবার অনুভূতির কথা বলে দিয়েছেন। খুব স্বাভাবিক, সন্তানের যে কোনো সীমাবদ্ধতা বাবা মার পক্ষে মেনে নেওয়া তো অনেক কঠিন। উনি মেনে নিতে পারেননি। এখন মুনের 13 বছর বয়স, মুন এখন ক্লাস 6-এ পড়ছে। এখন মুনের বাবার সেই অনুভূতিটা বা মনোভাবটা কি পরিবর্তন হয়েছে? না, ওর যখন স্পিচ আসলো, ওর 5.5 বছর স্পিচ আসা শুরু করছে। তার আগে তার স্পিচ ছিল না। 2-একটা শব্দ কন্টিনিউ করতো, আবার ওটা অফ হয়ে যেত, এরকম ছিল। এরকম করতে করতে হঠাৎ স্পিচ একদম কোনো শব্দই বলা বন্ধ হয়ে গেল। কোনো প্রকার শব্দ সে বলতো না। বন্ধ হওয়ার প্রায় 2 বছর পরে আবার সে 5.5 বছর বয়সে সেই স্পিচ আসছে তার। তো মাশাআল্লাহ তার 6 মাসের মাথায় সে কথা বলা শুরু করলো। 1 শব্দ 2 শব্দ, পরবর্তীতে লাইন বলা শুরু করলো। আর আমিও তাকে যথেষ্ট সময় দিয়েছি। বাইরে প্রতিদিন বিকেলে আমি রুটিন করে তাকে বাইরে নিয়ে ঘুরতে নিয়ে গেছি, এবং বাইরে নিয়ে শুধু আমি এক জায়গায় দাঁড়াতাম আর ওকে বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে আইডিয়া দেওয়া শুরু করতাম। ও কি প্রথম থেকেই মূলধারার স্কুলে পড়েছে? জি, ও শুরু থেকেই আমি ওকে মূলধারার স্কুলে ভর্তি করাই। ডাক্তার কি এটাই পরামর্শ দিয়েছিলেন যে মূলধারার স্কুলে দিতে মুনকে ওই সময়ে? না, ডাক্তার ওকে, ওর নিউরোলজিস্ট ওকে স্পেশাল স্কুল সাজেস্ট করছিল। আমার যে স্পিচ থেরাপিস্ট ছিল উনি ওকে দেখে বলছিল যে না, ওকে স্পেশাল স্কুলে না দিয়ে ওকে শুরুতে আপনি একটা নর্মাল স্কুলে ট্রাই করতে পারেন। এবং তারপর আপনি ট্রাই করলেন, জি, তাই তো? জি, জি। তারপরে এই যে নর্মাল স্কুল বা মূলধারার স্কুলে পড়ার অভিজ্ঞতা, এই কথাগুলো শুনবো ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে, কেমন? দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও।
সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। শারমিন আপা, বিরতিতে যাবার আগে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, যে আপনি বলছিলেন যে আপনাকে ডাক্তার পরামর্শ দিয়েছিলেন যে একটা স্পেশাল নিড স্কুলে মুনকে ভর্তি করিয়ে দিতে, জি আপা। কিন্তু আপনি সেটা করেননি। আপনি মুনকে দিয়েছেন একটা মূলধারার স্কুলে। জি। সেখানে সে যখন ক্লাস শুরু করলো, সেখানকার অভিজ্ঞতার কথাটা শুনতে চাচ্ছি। ভর্তি করানোর জন্য অনেকগুলো স্কুলে খোঁজ নিয়েছি, তো আমি কোথাও ওকে দিতে পারি না। সরকারি স্কুলগুলো ওকে ভর্তি নিতে চায় নাই। দক্ষিণ বাড্ডায় এক জিনিয়াস কিন্ডারগার্টেন নামে একটা স্কুলে আমি ওকে ভর্তি করাইছি। প্রথম স্টেজে ও হচ্ছে ক্লাসরুমে বসে থাকতো না, নন স্টপ হাঁটার চেষ্টা করতো। তো সেখানে আমি ওকে বসানোর জন্য আমি নিজে 2 মাস ক্লাসরুমে ক্লাস করছি ওর সাথে। এই সুযোগটা স্যার আমাকে দিছিলেন। আচ্ছা, সেখান থেকে ও পেন্সিল ধরা, আমি ওকে হাত ধরে ধরে লিখানো, এগুলো করার পরে ও ওখানে বসার অভ্যাস হয়েছে। তারপর আস্তে আস্তে আমি দরজার সামনে, সেখান থেকে আমি ওয়েটিং রুমে, এরকম করে আমি ওকে স্কুলে অভ্যস্ত করছি। তো সেখানে মোটামুটি ভালোই ছিল, সবাই ওকে অ্যাকসেপ্ট করছিল। সহপাঠীদের সাথে তার সম্পর্কটা সেখানে কেমন ছিল? আসলে ও তখন মিলতে পারতো না কারোর সাথেই, ও একা থাকতেই বেশি পছন্দ করতো। আমি ওকে মানে ম্যাক্সিমাম টাইম চকলেট, বিভিন্ন প্রকার বাচ্চাদের আকর্ষণীয় জিনিসগুলো ওর কাছে দিয়ে দিতাম, যার কারণে ওর বন্ধুরা ওর কাছে বসতে বেশি পছন্দ করতো বাচ্চারা। কোন ক্লাস পর্যন্ত পড়েছে সেই স্কুলে? সে স্কুলে ও ক্লাস 1 পর্যন্ত ছিল। 1 পর্যন্ত ছিল। যখন সে প্লেতে পড়ছে তখন সে টোটালি স্পিচ নেই তার। যখন নার্সারি পড়ছে তখন তার 2-1টা স্পিচ ছিল। তো সেখানে সে 45 জনের মধ্যে 5th হয়েছিল। এটা কোন ক্লাসের ঘটনা? এটা হচ্ছে নার্সারি থেকে অনেক ঘটনা। এই থেকে আমার ওর প্রতি একটা আসছে যে না, ও যেহেতু পড়াশোনাই করতে চায়, আর ও রাস্তায় থাকুক, সে চিপচের খোসা হোক, সে সব কিছু সে পড়তে পছন্দ করে। তো এই জন্য আমি পড়াশোনার সাইডটাই ওকে মেনলি করছি। আগ্রহ দিকটাকে আপনি খুঁজে বের করেছেন, ওই সুযোগটাই তাকে দিয়েছেন। জি, অনে উঠলো তখন সে কথা বলা শুরু করলো, 2 শব্দ দিয়ে কথা বলা শুরু করলো, কিন্তু তখনও তার আই কন্ট্যাক্ট ওরকম ছিল না। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুলে নিয়ে গেছে, ওখানে হচ্ছে মেনলি ছেলে মেয়ে আলাদা, 3, 4, 5 3টা ক্লাস ওখানে কমপ্লিট করলো। আলহামদুলিল্লাহ এবার 6-এ সে উঠলো। মাশাআল্লাহ। এর মাঝখানে জার্নিতে আমার যেমন, যখন আমি হোলি কিচেন্টে ভর্তি হয়েছি তখন আমি অনেক টর্চারের শিকার হয়েছি। যেমন আমার বাচ্চাকে কোনো গার্ডিয়ান অ্যালাউ করতো না, ওখানে প্লেজন ছিল, প্লেজনে কোনো বাচ্চার সাথে খেলতে দিত না, ওকে বের করে দেওয়া হইতো, ওখান থেকে বের করে দেওয়া হইতো। ইভেন আমার সাথেও কেউ কথা বলতো না। কারা কথা বলতো না আপা? গার্ডিয়ানটাই, মানে ওরই ক্লাস ফ্রেন্ডের মারা কথা কেন বলতো না। কথা বলতো না? আমি অটিজম বেবির মা, হয়তো বা এরকম, মানে ওদের অ্যাটিচিউডটা এরকম ছিল যে মানে আমার সাথে কথা বললে হয়তো এই আমার বাচ্চার রোগটা ওদের বাচ্চার হবে, এরকম একটা ছিল। সেই জার্নিটা অনেক কঠিন ছিল আপনার সন্তানের জন্য এবং আপনার জন্য। জি, অনেক। তাদেরকে বোঝাতে চেষ্টা করতেন না কখনো? না, আমি ওদের কখনোই বোঝানোর চেষ্টা করতাম না, কারণ তারা তো শিক্ষিত, তারা তো এ সম্পর্কে জানে। জেনে শুনে মানে অপছন্দ করা বা বাচ্চাদের সাথে খেলতে না দাও, ওকে প্লেজন দিয়ে বের করে দিত, তারপরও তাদের বাচ্চা খেলতো, পরে আমি আবার ওকে নিয়ে খেলতাম, এরকম একটা ব্যাপার। শিক্ষকরা কেমন সহযোগিতা করতেন সেখানে? শিক্ষকরা খুব ভালো ছিল, আবার পড়াশোনা অনেক হেল্প করতো। সে লিখে না নিয়ে আসতে পারলে, সে লেখা অনেক স্লো ছিল, লিখে না নিয়ে আসতে পারলে ওরা দেখা যায় CWটা ওরা কমপ্লিট করে দিত এরকম, বা ডায়েরিটা ওরা লিখে দিত, এরকম করে ওরা হেল্প করতো অনেক। কিন্তু সহপাঠীরা হেল্প করতো না, ওকে মারতো, ওই যে পেন্সিল দিয়ে আঘাত করতো, আমি দেখতাম, খারাপ লাগতো। ওকে যে পেন্সিল দিয়ে মারতো সহপাঠীরা, আপনি কি করে বুঝতে পারতেন? শরীরে স্পট পড়ে থাকতো। ও বলতে পারতো যে আমার বন্ধু মেরেছে? না, তখন ওরকম এসে বলতে পারতো না যে কেউ মেরেছে। আমি দেখলে বুঝতাম যে হয়তো কেউ করছে। বিশেষ করে গার্ডিয়ানের জন্য আমি ওখান থেকে চলে আসা, আর ওই যে ছেলে মেয়ে মিলানো ছিল, এই জন্য আমি ওখান থেকে চলে আসছি। আর একে নিয়ে তো ধরেন রাস্তাঘাট বলেন, শপিং মল বলেন, আমি যেখানেই যাই আগে হেনস্থার শিকার হইতাম অনেক, যে আমি আমার মেয়েকে কেন নিয়ে আসছি, ওকে কেন বাসার থেকে বের করছি, ওকে কেন রেখে আসলাম না, এরকম একটা ছিল সবাই। কারণ ও সবসময় শপিং মলে গেলে ট্যাক্স এড়ার চেষ্টা করতো, কোনো
সুপার শপে গেলে পরে প্যাকেট ছেঁড়ার চেষ্টা করতো, সাবানের প্যাকেট হোক, সেটা চিপসের প্যাকেট হোক, ছিঁড়ে ফেলতো। মানে এটা প্যাকেট তার- নেওয়ার আকর্ষণ ছিল। প্যাকেট নেওয়ার আকর্ষণে সেই কাজটা করতো, কিন্তু জি। বুঝতে তো পারতো না যে এই কাজটা যে করা যাবে না বা যায় না না। পেস্টের প্যাকেট, তারপরে সাবানের প্যাকেট ছিঁড়ে এটা কি ফেলছে। এখনো হয়? না, এখন হয় না। এখন সে এটা করে না। না, এখন সে এটা করে না, এবং সে বাইরে এখন অনেক চুপচাপ। আগের যে অভিজ্ঞতার কথাটা বলছিলেন যে বাইরে কোথাও গেলে তার এই আচরণগুলোর কারণে যে চ্যালেঞ্জগুলো আপনাকে মোকাবেলা করতে হচ্ছে, এটা একটাও আসলে সুখকর না, অনেক দুঃখজনক, তাই না? জি আপা। তো এখন কি দেখতে পাচ্ছেন এই বর্তমান সময়ে আসলে ওই মানসিকতাটা যেটা তখন ছিল, এটার কি কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, অনেকটা পরিবর্তন হয়েছে। এখন মানুষ আচ্ছা। অনেক সচেতন। ওই সময়টায় যেটা করছে ওরা, আমি কখনোই ওটা বুঝতে দিতাম না বা মন খারাপ করতাম না আজও পর্যন্ত। কিন্তু ওর বাবাও জানে না যে আমার সাথে আসলে এই জিনিসগুলো হয়েছে। আমি ওর বাবার সাথেও শেয়ার করিনি। বুঝতেই পারছি মনকে নিয়ে এই যে এগিয়ে চলা, এটা একদমই সহজ ছিল না আপনার জন্য। জি। প্রত্যেকটা পদক্ষেপেই নানা রকম বাধার সম্মুখীন হয়েছেন আপনি, জি। তাই না? এবং পরিবারের কথা যদি বলি, পরিবারের পরিবেশটা কেমন ছিল? আপনি বলেছেন মুনের বাবা প্রথমে একদমই আসলে মেনে নিতে পারেননি বিষয়টা, এখন না, মেনে নিতে পারে না, কিন্তু মেয়ের ভালোবাসা কখনো কম ছিল না। এ একটা আচ্ছা, ছিল, আচ্ছা। কিন্তু সে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে। আমি যখন যেভাবে বলছি মেয়েকে এভাবে করলে ভালো হবে, এভাবে করলে ভালো, ওই পথে সে আগাইছে। কখনো আচ্ছা। তার মধ্যে নেগেটিভ ইয়া ছিল না, আমি করব না, এই না জিনিসটা ছিল না। আরও কথা শুনবো আপনার, তবে তার আগে চলে যাব মুনের কাছে। মুন অনেকক্ষণ চুপচাপ বসে আছে, ওর সাথে একটু কথা বলে নি, কেমন? ওকে। মুন, তুমি কি জানো তোমাকে আজকে কত চমৎকার দেখাচ্ছে? দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। খুব সুন্দর দেখাচ্ছে। তোমার ড্রেসটা খুব সুন্দর। আমার ড্রেসটা খুব সুন্দর। এই ড্রেসটা কে কিনে দিল? আম্মু, পছন্দ করেছে কে? আম্মু পছন্দ করেছে। তাহলে মুনের সবকিছু কি আম্মু পছন্দ করে? হ্যাঁ। বাবা করেন না? না। কানের দুলটাও তো অনেক সুন্দর। আমাদের একটু দেখাবে তুমি কি সুন্দর কানের দুল পরেছো? আমি একটু একটু দেখতে পাচ্ছি। দেখবো। দর্শকদেরকে একটু দেখাও তো চুলটা সরিয়ে। ওয়াও, কি সুন্দর কানের দুল পরেছে, পুরো ম্যাচিং, খুব ভালো লাগছে। তোমাকে সাজিয়ে দিল কে এত সুন্দর করে? আম্মু সাজেই। আচ্ছা, সব আম্মু সাজিয়ে দিচ্ছে, খুব ভালো কথা। বাবার সাথে মুনের খুব সুন্দর একটা বন্ধুত্ব আছে, আমি জানি। বাবার সাথে মন কিভাবে সময় কাটায়, বাসায় মন কি কি কাজ করে, মাকে কিভাবে সহযোগিতা করে, ছোট ভাইয়ার সাথে কিভাবে সময় কাটায়, সেই বিষয়গুলো সম্পর্কে আমি জানবো। তবে একটা বিরতি নিয়ে ফিরে, দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি মুনের কাছে। বাসায় মুন মাকে কি কি কাজে সাহায্য করে? ইয়া, ভাত বসাই দিই। ভাত বসে তো তুমি পারো? পারি। বাবা, তারপর? তারপর ইয়া টেবিল গুছাতে পারি, তারপর? বিছনা গুছাতে পারি। মা গো মা, আমাদের মন তো অনেক কিছু করতে পারে। হ্যাঁ। ছোট ভাইয়ের সাথে কিভাবে সময় কাটে মুনের? বাসায় খেলাধুলা করি শান ভাইয়ের সাথে। শান ভাইয়ের সাথে। আচ্ছা, আর মুন কি বলে শানকে? শানকে বলে, যে পড়াশোনা করো, হ্যাঁ, ছবি আঁকো। ছবি আঁকি। দুই ভাই বোন একসাথে ছবি আঁকা হয়? হ্যাঁ, দুই ভাই বোন একসাথে ছবি আঁকা হয়। কার আঁকা ছবিটা সবচেয়ে সুন্দর হয়? এ মুনের। মুনেরটা? হ্যাঁ। শানের ছবিটা সুন্দর হয় না না, কেন? ভুল আঁকে। শান তো ছোট্ট, এই জন্য ভুল আঁকে। তোমরা কি ছবি আঁকা শেখো দুই ভাই বোন মিলে? শিখি। কোথায় শেখো? আইডিয়া লিখিয়া। আচ্ছা, এবার আসি বাবার সাথে বোন কিভাবে সময় কাটায়। সময় কাটায় 10টার দিকে। সেটা দিন না রাত? না, দিন দিন। 10টার দিকে কিভাবে সময় কাটায়? বাবার সাথে কি করো? গল্প করি। কি গল্প করে মুন বাবার সাথে? বই পড়ি, গল্প বই। তুমি কি বাবাকে গল্পের বই থেকে গল্প পড়ে শোনাও? শুনাই। বাবা খুব পছন্দ করে? পছন্দ করে।
বাবা কি মনকে অনেক বেশি ভালোবাসে না হ্যাঁ। মন বাবাকে বেশি ভালোবাসে? মন বাবাকে বেশি ভালোবাসে, মাকে? বেশি ভালোবাসে, শানকে? বেশিও ভালোবাসি। মন, হ্যাঁ। এই যে তুমি এত কাজ করো, পড়াশোনা করছো, তারপর ছবি আঁকছো, কবিতা আবৃত্তি করছো, মাকে কাজে সাহায্য করছো, এই এতগুলো কাজের মধ্যে কোন কাজটা তোমার সবচেয়ে বেশি পছন্দের? পছন্দের হ্যাঁ, এয়া ভাত বসাই দিব, টেবিল গুছাবো। ভাত বসিয়ে দেওয়া, টেবিল গোছানো বেশি পছন্দ। তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের মন খুব ঘরোয়া একটা মেয়ে এবং সে মাকে অনেক সাহায্য করে, তাই না? এই মুহূর্তে বাবাকে কি বলতে চাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে? ভালোবাসতে চাই। বাবাকে আরো বেশি করে ভালোবাসতে চাও? হ্যাঁ। আমাদের মন তার বাবাকে অনেক ভালোবাসে এবং আরো বেশি করে ভালোবাসতে চায়। দর্শক, চলে যাচ্ছি মুনের আম্মুর কাছে। আপা, আপনার মেয়ে আজকে যে অবস্থানে এসেছে এটা সত্যি অকল্পনীয়। আপনি অসাধ্য সাধন করেছেন। তো এই যে অসাধ্য সাধন করেছেন কিভাবে? আমি প্রথমেই বলবো, মা বাবাকে প্রথমেই শক্ত হতে হবে। সন্তানকে নিয়ে কিভাবে সামনে আগাতে হবে সেটা নিজেদেরই ঠিক করতে হবে। আর মা হচ্ছে সবচেয়ে বড় থেরাপিস্ট আমার কাছে মনে হয়। তাকে যদি পর্যাপ্ত সময় দেওয়া যায় তাড়াতাড়ি ডেভেলপ করে। আমি আমার মেয়েকে পর্যাপ্ত সময় দিয়েছি। এমনও দিন গেছে যে আমি গোছল খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারিনি, আমি দুপুরের রান্নাটাও ঠিকভাবে করতে পারিনি, না করে ওকে আমি টাইম দিয়েছি। ওর সাথে পর্যাপ্ত পরিমাণ কথা বলেছি, ওকে বিভিন্ন পাজেল বলেন, বিভিন্ন প্রকার খেলনা বলেন, এ দিয়ে আমি ওর সাথে খেলার চেষ্টা করেছি। তারপরে গল্প করা, তারপরে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, এমনকি দেখা যায় আমি গোসলের টাইমটা ওকে আমি নিজে গোসল করতে গেছি, ওকে সাথে করে নিয়ে গেছি। ওই টাইমটা আমি নিজে গোসল করছি, ওর সাথে আমি কথা বলছি। ও দরজার সামনে দাঁড়ায় থাকতো ওয়াশরুমের, ওর সাথে আমি কথা বলতাম, আমি গোসল করতাম, যাতে ওকে আমি আলাদা না করি। এরকম একটা সময় আমি পার করছি। বাবা অফিস থেকে ফেরার পর থেকে সে নন স্টপ তার মেয়েকে সময় দিছে। এটা আমার মেয়ের জন্য আসলে একটা সৌভাগ্যের ব্যাপার যে ওর বাবাকে পর্যাপ্ত পরিমাণ টাইম দিছে এবং সে কখনোই নিজের সুখ বা নিজের খুশি এ কথা কখনোই চিন্তা করে নাই। মন কি সবসময় এরকম শান্ত? না, ও অনেক দুষ্ট, বাসায় অনেক দুষ্ট, তাই বাইরে নাকি? সে খুব শান্ত। এবং এই শান্ত থাকার পিছনের গল্পটা হচ্ছে, আমি ওরকে সবসময় বলি যে তুমি যদি বাইরে সবসময় শান্তশিষ্ট থাকো, মায়ের কথা মতো চলো, সেক্ষেত্রে তোমাকে বাসায় এসে তোমার পছন্দের গিফটটাই তোমাকে দেওয়া হবে। এবং আমি সবসময় ওটা বাসায় রাখি, ও যেটা পছন্দ করে ওইটা দেখা যায় যে আমি দিলে পরে ও ঘুরে আসে, বাসায় এসে দিলে পরে ও একদম শান্ত হয়ে যায় যে না, মা তো আমার কথা রেখেছে। হ্যাঁ, এটা খুব জরুরি আমাদের এই স্পেশাল নিড বাচ্চাদের বিষয়, কারণ ওরা আসলে বিশ্বাস করে এবং যখনই দেখা যায় যে কথাটা রাখা হলো না বা জি, জি, বিশ্বাসটা ভেঙে গেল তখন কিন্তু অন্যরকম একটা আর আচরণ আমি ওকে দেখতে পাওয়া যায়। প্রতিদিনই একটা দুইটা করে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি, সেটা অনেক বড় না, খুব ছোট ছোট করে, যাতে ও ওর ভালো কাজগুলোর আমি সবসময় অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। আপনি বলছিলেন যে বাসায় মন অনেক দুষ্টুমি করে। অনেক দুষ্টু সে আপা। কি বাসায় দুষ্টুমি করে? সুযোগ পেলে মোবাইল দেখে, আচ্ছা। মোবাইল দেখে, আচ্ছা। টিভি ছেড়ে টিভি দেখে, তারপরে বলবে এই আমি তোমার কথা কিন্তু শুনবো না, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে, আমার বলে কিন্তু এটা? এখন ভালো লাগে না, আমার রাগ হচ্ছে। মন কি এরকম বলে? বলি কি বলো মাকে? আমার ভালো লাগছে না, এটা বলি। আচ্ছা, ঠিক আছে, এটা বলাই যায়, যখন ভালো লাগছে না তখন এটা বলাই যায় যে আমার ভালো লাগছে না, তাই না? আপা, RTV বার্জার প্রিন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কথা বলছে, তাদের চ্যালেঞ্জের কথা বলছে, তাদের সম্ভাবনার কথা বলছে। সমাজ, রাষ্ট্র, তাদের কি করণীয়, কি দায়িত্ব আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জীবনমান উন্নয়নে, সেই পরামর্শগুলো দিচ্ছে, সেই কথাগুলো বলছে। মূলত সচেতনতা তৈরি করার কাজটি করে যাচ্ছে। হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের মতো আরও অনেক অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। আপনি একজন সচেতন নাগরিক, একজন সচেতন মা, একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের, আপনার কাছে কি মনে হয় এই সচেতনতামূলক অনুষ্ঠানগুলোর কোনো প্রভাব কি আমাদের সমাজে পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন? RTVকে ধন্যবাদ। হাত বাড়িয়ে দিলাম এই অনুষ্ঠানটার মাধ্যমে আমি মনে করি অনেক কিছু শেখার আছে। এক একজন মায়ের থেকে আমরা এক এক রকম মেসেজ পাই, এটার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখি।
হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আমি রেগুলার দর্শক, এরকম হাজারো দর্শক এই অনুষ্ঠানটার আছে। এটা দিয়ে আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাই, কিভাবে কাজ করব বাচ্চার সাথে। দেখা যায় অনেক এপিসোড থেকে এই উত্তরগুলোও খুঁজে পাই যে এইভাবে আমরা এগোতে পারলে পরে আমাদের বাচ্চারা আরও এগোতে পারবে, আমরা আরও সাহসী হয়ে উঠব। এবং আপনার মতো সাহসী মায়ের কথা শুনে আরও 10 জন মা সাহসী হয়ে উঠবে নিশ্চয়ই। আপা, আপনি একটু আগে যেটা বলছিলেন যে আগে শপিং মলে গেলে বা বিভিন্ন পাবলিক প্লেসে গেলে পারে নানা রকম হেনস্থার শিকার হতেন অবশ্যই। আপনার মনকে নিয়ে। জি। এখন কি পরিস্থিতিটা কিছুটা পাল্টেছে বলে না মনে আপা, হয়? আমি মনে করি এই যে মানে আরটিভির অনুষ্ঠান বা বিভিন্ন মিডিয়ার যে অনুষ্ঠানগুলো দেখে মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়ে গেছে, অনেক জায়গায় স্পেশাল কেয়ার করে। জি, সেটাই। এবং এখানেই মনে করি বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের সার্থকতা, যখন আপনারা বলেন যে এই অনুষ্ঠানটি থেকে আপনারা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পান, জি, অনেক জি। দিক নির্দেশনা পান, জি, জি। সাহস পান, কাউন্সেলিং পান। জি, নিশ্চয়ই থাকবেন আমাদের বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের সাথে আর টিভির সাথে। তো আমরা আসলে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তার আগে আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, আপনি অনেক নেতিবাচক অভিজ্ঞতার কথা বলেছেন, কারণ আপনার মনকে নিয়ে পথ চলতে যে আপনাকে অনেক নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। জি। এত এত নেতিবাচকতার মাঝে ভালো লাগার কোনো অনুভূতি যদি থাকে, কোনো স্মৃতি যদি জমা হয়ে থাকে, যদি সেটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপা যখন ওর স্কুলে যায়, দেখা যায় ওর টিচাররা বলে মুন অনেক গুড গার্ল, ও অন্য সাধারণ বাচ্চাদের চেয়ে খুব ভালো করছে। এটা আমাকে সত্যি অনেক আনন্দ দেয়। তারপরে যেটা হচ্ছে ওকে সব টিচাররা এত পরিমাণ প্রশংসা করে ওর, যে মুনের আম্মু ও তো খুবই ভালো মেয়ে, ওকে কেন আপনি এরকম একটা নাম যুক্ত করলেন। আর সবচেয়ে হচ্ছে ও যখন নার্সারি থেকে ক্লাস 1-এ উঠছিল তখন ও 45 জন বাচ্চার মধ্যে 5th হয়েছিল। সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। এখন বেশি খুশি হই যেমন অন্য সাধারণ বাচ্চাদের মারা যখন বলে যে মুনের রেজাল্ট দেখি, মুনের সাথে কম্পেয়ার করে তারা, এই জিনিসটা আমাকে অনেক বেশি প্রাউড ফিল করে। অসাধারণ, যে অসাধারণ। মুনের সাথে তারা এখন সাধারণ বাচ্চার মারা কম্পেয়ার করে যে ও কত পেল। আসলেই শারমিন আপা একজন অসাধারণ মা, এবং মুনের পরিবার একটি অসাধারণ পরিবার, যেখানে মুন সবাইকে পেয়েছে পজিটিভভাবে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সহায়ক হয়েছে। শারমিন আপা, মুনের একটি ছোট ভাই আছে, আপনার ছোট সন্তানটি, তার সাথে মুনের সম্পর্কটা কিরকম? শুরুতে আপা বন্ডিংটা ওরকম ভালো ছিল না, ও ওকে নিতে পারতো না, বলতো ওকে ফেলে দিয়ে আসো, ওকে হসপিটাল রেখে আসো, ওকে ও নিতে পারতো না। তো আস্তে আস্তে আমি দুইজনকে সাথে নিয়ে সবসময় দুপুরের পরে যখন ভাত খেয়ে আমি রেস্ট নেই ওদের দুইজনকে নিয়ে, তখন গল্প করি আমরা ছোটবেলা ভাইয়ের সাথে কি করছি, তুমি ভাইয়ের সাথে এটা করবা, তাহলে ভাই তোমাকে বেশি আদর করবে, বড় হলে তোমাকে চকলেট এনে দিবে, তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হবে, আমরা যখন থাকবো না তোমাকে দেখবে। এই গল্পগুলো ওকে করি। আমার ভাইরা আমার সাথে, তোমার মামারা এটা করে না, আমার সাথে করে না, মামার আম্মুকে মারে না, তুমিও ভাইকে মারবা না। এভাবে আমি বুঝাতে ও এখন সে তার প্রতি অনেক ইয়ে হয়েছে, তার প্রতি অনেক মায়া তৈরি হয়েছে, তাই না? আপনি একটু আগেই বলছিলেন যে যখন আমরা থাকবো না তখন ভাই যেন তার দেখাশোনা করে। আপা, এটা খুবই কঠিন একটা বিষয়। তো এই ভাবনা তো সব মা বাবার মধ্যেই কাজ করে, আমাদের মুনের মতো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান যাদের আছে। মুনের ভবিষ্যৎ নিয়ে মুনের মা বাবা কি ভাবছেন? ও যতদূর পারুক ও পড়াশোনাটা চালায় যাক, এটা হচ্ছে ওর ইয়ার উপরে, পছন্দের উপরে আমরা কাজ করার চেষ্টা করি। পড়াশোনাটা যেখানে দেখা যাবে থেমে যাবে, সেই থেকে আমি ওকে চেষ্টা করব যে ওকে যেন এস্টাবলিশ করতে পারে, ওর জন্য কার উপরে ডিপেন্ড করে বাঁচতে না হয়। আমার মধ্যে সেই ইয়াটাই কাজ করে যে আমি ওকে যেন আমার ছেলের উপরেও যেন বার্ডেন হয়ে না থাকে। এইটা আমি সবসময় মাথার মধ্যে আমার ঘুরে, এবং আমি এটাই চাই ওকে ওই যে মালা পুঁতি এই টাইপের কোনো কিছু আমি একজন উদ্যোক্তা হিসাবে তৈরি করতে চাই। চমৎকার আপনার পরিকল্পনা, নিশ্চয়ই সেটা বাস্তবায়িত হবে। আপনারা সাথে আছেন, তার অসাধারণ মা বাবা, আপনাদের প্রচেষ্টা নিশ্চয়ই মুন সেই পর্যায়ে পৌঁছাবে। সব শেষে ছোট্ট করে মুনের মা হিসাবে, একজন অসাধারণ সাহসী মা হিসাবে, আমাদের মুনের মতো বাচ্চাদেরকে নিয়ে যারা এই পথ চলছেন তাদের উদ্দেশ্যে যদি একটা মেসেজ দেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো,
আপনারা যারা এরকম স্পেশাল বেবির মা আছেন, কখনোই আপনারা কে কি বললো এটা নিয়ে কখনোই মন খারাপ করবেন না। মন খারাপ না করে আপনি আপনার মতো করে আপনার সন্তানকে সময় দিবেন, আপনার সন্তানকে গাইড দিবেন, থেরাপিস্টের কথা মতো চলবেন, ডাক্তারের রুটিন মেনে চলবেন। অবশ্যই মানুষের যে নেতিবাচক কথাগুলো আছে সেগুলোকে মনে জমিয়ে নিজের মধ্যে শক্তির সঞ্চার করবেন, তারপরে সামনে এগিয়ে যাবেন। সবসময় চিন্তা করবেন যে পিছনে কেউ না কেউ আপনাকে কিছু বলবি, পিছনের কথা কখনোই কান দিবেন না। আমি এটাই বলবো, আমি নিজেও এটা সবসময় নিজেকে বোঝাই। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার আপনার ভাবনা। দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর এই মুহূর্তে চলে যাচ্ছি মুনের কাছে। দেখি মুন আমাদেরকে কি মেসেজ দেয়। মুন, তুমি দর্শকদেরকে কি বলতে চাও, কি মেসেজ দিতে চাও মুন? কি মেসেজ? দর্শক দেখতে ভালোবাসতে চাই। তুমি তো অবশ্যই দর্শকদেরকে ভালোবাসো, এটা তো আমরা জানি। তুমি কি বলতে চাও দর্শকদের কাছে, তুমি কি চাও? আমাদেরকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসলে আমরা অনেক দূর যেতে পারবো। মুন, তুমি অনেক অনেক ভালো থাকো, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। বাই বাই। দর্শক, সত্যিই তাই, মুন এবং মুনের মতো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই মানুষগুলোকে ভালোবাসলে, ওদেরকে সাপোর্ট দিলে ওরা এগিয়ে যেতে পারে অনেক দূর। তাই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদেরকে অবহেলা নয়, সুযোগ তৈরি করে দেব, দয়া নয় সম্মান করব, সীমাবদ্ধতা নয় তাদের সম্ভাবনার জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে দেখব। যদি আমরা তাদের যথাযথ শিক্ষা প্রশিক্ষণ নিশ্চিত করতে পারি, তাহলে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা হয়ে উঠবে জাতির সম্পদ। তাই দয়া বা করুণা নয়, তাদের জন্য তৈরি করি সঠিক সুযোগ এবং গড়ে তুলি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।